আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বিগত দিনের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য, এই বাংলা সাহিত্যের গদ্যাংশ থেকে একটি ভ্রমণ কাহিনী বিষয়ক একটি রচনা নিয়ে আলোচনা করছি। তো এই ভ্রমণ কাহিনী রচনাটির নাম হল প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু এই ভ্রমণ কাহিনীর লেখক হল সৈয়দ মুজতবা আলী। তো এই প্রথমে একটা প্রবন্ধ, গল্প বা কবিতা নিয়ে আলোচনার পূর্বেই আলোচনার কতগুলি ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতায় আমি প্রথমে এই লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব, এরপর সংক্ষিপ্ত পাঠ পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য, তারপর আমি মূল পাঠ বিশ্লেষণে চলে যাব। তো প্রথমেই আমি তোমাদের সৈয়দ মুজতবা আলীর একটু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। তো সৈয়দ মুজতবা আলী 13ই সেপ্টেম্বর 1904 সালে আসামে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের মৌলভীবাজার। তিনি সিলেটের গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। তিনি সিলেটের গভর্নমেন্ট হাই স্কুল এবং শান্তিনিকেতন ছিল ভারতে, এই দুই জায়গায় তিনি পড়াশোনা করেন। পরে 1926 সালে বিশ্বভারতী থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আফগানিস্তানের কাবুলে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা দিয়েই তার কর্মজীবন শুরু করেন। এরপর বার্লিন এবং বন বিশ্ববিদ্যালয় দুইটি জার্মানিতে, এই বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেন এবং 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। এরপর 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজ, যেটা সরকারি আজিজুল হক কলেজে তিনি অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার জন্য তাকে চাকরিচ্যুত করা হয়। 1961 সালে তিনি বিশ্বভারতী রিডারে নিযুক্ত হন। সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক গদ্যশৈলীর নির্মাতা। তিনি এক গদ্যশৈলী, তার নিজস্ব একটা গদ্যশৈলী ছিল। তো বিভিন্ন ভাষায় ব্যুৎপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল দেশ বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি ছিল তার উল্লেখযোগ্য রচনাবলী। তিনি 11ই ফেব্রুয়ারি 1974 সালে তিনি মৃত্যুবরণ করেন। এ ছিল সৈয়দ মুজতবা আলীর সংক্ষিপ্ত পরিচিতি। এরপর যাব আমরা পাঠ পরিচিতিতে। আমরা যে আজকের প্রবাস বন্ধু যে ভ্রমণ কাহিনীটি নিয়ে আলোচনা করছি, সেখানে সংক্ষিপ্ত পাঠ পরিচিতি। প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে গ্রন্থের 15 অংশ। তার যে লেখা একটা দেশে বিদেশে একটি গ্রন্থ ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে, তার 15 অংশ থেকে এই প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ আফগানিস্তান। এই আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে। লেখকের আফগানিস্তান ভ্রমণের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে। এই গল্পটির ভিতর তার আফগানিস্তানে যে তিনি বেশ কিছুদিন তিনি তার কর্মের সুবাদে সেখানে বসবাস করছেন, তার
বেশ অভিজ্ঞতা এখানে এই রচনাটার ভিতর তিনি তুলে ধরেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজামোল্লা গ্রামে তিনি বাস করেন এবং সেখানে তিনি আব্দুর রহমান নামে তার দেখভালের দায়িত্বে ছিলেন একটা আফগান লোক। আফগান আব্দুর রহমানের চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশ প্রেম, অতিথি পরায়ণতা ফুটে উঠেছে। আব্দুর রহমানের রান্না ও পরিবেশনা করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। আফগানিস্তানের প্রস্তরভূমি এবং একই সঙ্গে নিকট প্রতিবেশী এই জনপদের বরফ শীতল জলবায়ু সত্যি আকর্ষণীয়। প্রবাসবন্ধু গল্পটি আমাদের দৃষ্টিকে প্রসারিত করে, একই সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে জীবন ও জগৎ, সমাজ ও সংস্কৃতিকে ভাবতেও শেখায় আমাদেরকে। এইটা ছিল সংক্ষিপ্ত এই রচনাটির পরিচয়। তো এবার এই প্রবাসবন্ধু গল্পটি পাঠের উদ্দেশ্য কী, আমাদের কী উদ্দেশ্যে এই গল্পটি আমরা পাঠ করব বা বোঝার চেষ্টা করব। এই পাঠের উদ্দেশ্য দেশ ভ্রমণের আনন্দ, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পরে যে আমরা কী কী অভিজ্ঞতা অর্জন করব, কোন কোন বিষয়ে, সেখানে আছে দেশ ভ্রমণের আনন্দ, বিচিত্র অভিজ্ঞতা এবং প্রতিবেশী দেশ আফগানিস্তানের মানুষের জীবন আচরণ, বিচিত্র খাদ্য, স্বদেশ প্রেম ও অতিথি পরায়ণতা সম্পর্কে ধারণা পাওয়া। এই বিষয়গুলি আমরা জানতে পারবো বা শিখতে পারবো এই গল্পটি এই পাঠ করে। তাই এটা হলো পাঠের উদ্দেশ্য। আচ্ছা, তো এরপর এখানে কিছু শব্দ অর্থ টিকে দেওয়া আছে। এগুলি যখন যে শব্দটি আসবে মূল পাঠে, যখন আমরা যাব পাঠ বিশ্লেষণে, তখন এই শব্দ অর্থগুলি আমি তখন তোমাদেরকে বলে দেব। তো এখন আমরা একটু মূল পাঠে চলে যাই। বাসা পেলাম কাবুল শহর থেকে 2.5 মাইল দূরে খাজামোল্লা গ্রামে। অর্থাৎ খাজামোল্লা গ্রামটি ছিল কোথায়? আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের সন্নিকটে। এই কাবুল শহরের অদূরেই ছিল খাজামোল্লা নামে একটি গ্রাম। সেখানে তিনি বাসা পেলেন। কে? লেখক কে? সৈয়দ মুজতবা আলী। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। বাসা পাওয়ার সঙ্গে সঙ্গে কি চাকরও পেয়ে গেল। চাকর মানে অর্থাৎ বাসার কাজের লোক। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি। অধ্যক্ষ ওই কলেজের, উনি কাবুলে একটি কৃষি বিজ্ঞান কলেজের অধ্যাপনা করার জন্য সেখানে যান, অর্থাৎ শিক্ষকতা করার জন্য তিনি সেখানে যান। যাওয়ার পরে সেই কলেজের অধ্যক্ষ ছিলেন, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিন্সিপাল, অর্থাৎ বাংলায় বলা হয় অধ্যক্ষ। এই অধ্যক্ষ জিরার যাতে ছিলেন একজন ফরাসি। উনি একজন ফ্রান্সের মানে ফরাসি লোক ছিলেন আর কি। তো কাজী কায়দামাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান। কারণ লেখক যখন ওইখানে গিয়েছেন তখন ওই এলাকাটা ছিল তার সম্পূর্ণ নতুন এবং অপরিচিত। তো অধ্যক্ষ দীর্ঘদিন ধরে ওখানে চাকরি করতেছেন, সেই সুবাদে তার ওই এলাকা পরিচিত ছিল। তাই লেখক যখন ওখানে গেলেন সেই কোথাও কিছু চিনে না, এই অধ্যক্ষ সাহেব একজন কাজের লোক দিয়ে দিলেন এবং বাসাও ঠিক করে দিলেন। তাই সেই কাজের লোকটির নাম হলো বা চাকরের নাম হলো আব্দুর রহমান। সে ছিলেন আফগান, অর্থাৎ আফগানিস্তানেরই বাসিন্দা। আপনার সব কাজ করে দেবে, অধ্যক্ষ বলে দিল আপনার সব কাজ করে দেবে। কী কী করে দেবে? জুতো বুরুশ থেকে খুন খারাপি, অর্থাৎ মানে ছোটো কাজ থেকে বড় কাজ পর্যন্ত, অর্থাৎ জুতো বুরুশ অর্থাৎ জুতো পালিশ থেকে খুন খারাপি করতে, মারামারি, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি বলতে বোঝায়। অর্থাৎ যে কোনো ধরনের কাজ আপনাকে করে দেবে। অর্থাৎ ইনি হরফন মৌলা বা সকল কাজের কাজী। হরফন মৌলা বা সকল কাজের, হরফন মৌলাটা আফগান ভাষার একটা শব্দ। এই হরফন মৌলা কথার অর্থ হলো সকল কাজের কাজী। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীদের দপ্তরে ঝগড়া বৎসা করে কাটান। জিরার সাহেব অর্থাৎ এই ফরাসি অধ্যক্ষ সাহেব, তিনি একজন কাজের লোক। তিনি চেয়ারে বসে বসে সারাদিন কাটান না। তিনি বিভিন্ন কলেজের উন্নয়নের জন্য বিভিন্ন কাজে তিনি মন্ত্রীদের দপ্তরে সেখানে কি করে? ঝগড়া বৎসা মানে তর্কাতর্কি। এই কাজ আনার জন্য যে কোনো ধরনের
যুক্তিতর্ক দিয়ে তাদের কাছ থেকে কাজ তিনি ভাগিয়ে নিয়ে আসতেন। কাবুলে এরই নাম কাজ। এই তাদের দপ্তরে দপ্তরে গিয়ে কাজ আনা, এরই নাম হলো কাজ। ওরবোয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। অর্থাৎ জিরার সাহেব লেখককে সৈয়দ মুজতবা আলীকে, কাজের লোকটাকে অর্থাৎ চাকরকে ঠিক করে দিয়ে তিনি চলে গেলেন, আর তাকে বলে গেলেন ওরবোয়া, অর্থাৎ ফরাসি ভাষার একটি শব্দ, অর্থাৎ বিকেলে আবার দেখা হবে। তো এ বলে তিনি চলে গেলেন। কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি। কাবুল শহরে দুটি নরদানব বলতে বোঝায় মানুষদেরকে, আর দানব বলতে দৈত্যাকার, অর্থাৎ বিশাল দেহের অধিকারী, তাদেরকে বলা হয়েছে নরদানব। দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান, একটি হলো আব্দুর রহমান, অন্যটির কথা লেখক এখানে বলেননি। তো পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম 6 ফুট 4 ইঞ্চি। ফিতে দিয়ে কী করলো লেখক, কাকে, ওই চাকরকে আব্দুর রহমানকে মাপলো, মেপে দেখলো যে সে লম্বায় 6 ফুট 4 ইঞ্চি, বিশাল লম্বা। আমাদের দেশের একটা মানুষ সাধারণত লম্বা হয় 5 ফিট 4 ইঞ্চি, আর সেখানে সে 6 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ বিশাল লম্বা। যেমন লম্বা তেমনি কি চওড়া, মোটাও অনেক ছিলেন তিনি। উপস্থিত লক্ষ্য করলুম লম্বা মিলিয়ে চওড়া, অর্থাৎ যেমন লম্বা তেমনি চওড়া, মোটা। দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে। অর্থাৎ হাত দুখানা কী করছে, হাত দুখানা তার হাঁটু পর্যন্ত নেমে গেছে, বিশাল হাত ছিল। আর হাতের আঙ্গুলগুলি ছিল কি মর্তমান কলা, অর্থাৎ বর্তমান হলো মায়ানমার একটি দ্বীপের নাম, সেখানে এক ধরনের বড় বড় আকৃতির কলা জন্মে, তাকে বলা হয় মর্তমান কলা, মর্তমানের কলা আর কি। তো সেই মর্তমানের কলা হয়ে ঝুলছে, তার আঙ্গুলগুলি এত বড় বড় ছিল। পাদুখানা ডিঙ্গি নৌকার সাইজ। পাদুখানা ডিঙ্গি নৌকা বলতে অর্থাৎ ওই ছোটো ছোটো নৌকাগুলি আছে, যে নৌকাগুলিতে সই টই দেওয়া নাই, শুধু খোলা নৌকা, সেই নৌকা ছোটো ছোটো দুইটা নৌকার মতো দুখানা পা, অর্থাৎ বিশাল আকৃতির দুইটা পায়ের কথা তিনি বলেছেন এখানে। কাজ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আফগানিস্তানে কোথার যদি আমির আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের বার বইতে পারতো। অর্থাৎ এ যদি আমার চাকর না হয়ে, আব্দুর রহমান যদি আমার চাকর না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, অর্থাৎ আমির বলতে এখানে বাদশাহ, রাজা বাদশাহ বলা হয়েছে, অর্থাৎ আফগানিস্তানের সে যদি বাদশাহ হইতে, গোটা আফগানিস্তানের দায় দায়িত্ব এর বার তিনি কাঁধে বহন করতে পারতেন। এ কান ও কান জোড়া মুখ হা করলে চৌরাচৌরি কলা গিলতে পারে। একটা কলা লম্বালম্বি করে, একটি কলা কী করে লম্বালম্বি করে, এরকমভাবে সে একটা কলা, বড় কলা সে যদি হা করে তাহলে সে কী করে গিলতে পারবে, এরকম তার মুখটা এত বড় চওড়া ছিল। এব্রো থেব্রো নাক কপাল নেই। এব্রো থেব্রো মানে অসমতল, এখানে লেখা আছে এব্রো থেব্রো অসমতল, তার অসমতল। এই এব্রো থেব্রো কী করলো, নাক চোখগুলি মানে বেশি একটা মানে চোকালো ছিল না, অর্থাৎ এব্রো থেব্রো ছিল। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না। পাগড়ি থাকায় তার মাথার আকারটা ঠাহর হলো না। ঠাহর মানে দেখা বা দর্শন করা, এটা হলো না। ঠাহর এখানে লেখা আছে, ঠাহর শব্দটি এই ঠাহর দেখা বা দর্শন করা। পাগড়ি পরায় তার মাথার আকৃতিটা লেখক দেখতে পায়নি, কারণ মাথাটা এত বড় ছিল যে পাগড়িটা পরায় তা বুঝতে পারেনি লেখক। তো আন্দাজ করলুম বেবি সাইজের হেঁটো কান অবধি পৌঁছবে। অর্থাৎ তার মাথাটা এত ছিল যে একটা বাচ্চাদের যে বড় মানে হেড মানে টুপি থাকে, হেড ক্যাপ যেটা, এই টুপির মতো তার বড় সাইজের হবে, এরকম একটা তার মাথাটা হবে। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। অর্থাৎ তার গায়ের রং ফর্সা ছিল, কিন্তু শীতের সময় তার এই রাঙা গালগুলি, ফর্সা গালগুলি কী হয় চিরে ফেরে, যেন ম্যাপ, অর্থাৎ ম্যাপের ভিতরে একটা দেখবা যে মানচিত্রের ভিতরে কী হয় বিভিন্ন
মানে আঁকানো বা জোকানো থাকে, যেরকম বিভিন্ন রাস্তা, বিভিন্ন রেলপথ, তারপর বিভিন্ন নদী, হ্যাঁ, এর মানে চিত্র দিতে যাইয়া এর মানে কোথায় কোথায় গেছে বা সীমানা ঠিক করতে যাইয়া বিভিন্ন জায়গায় আঁকানো জোকানো থাকে। তো এগুলি গালগুলি ফেটে গিয়ে মনে হয় সেই একটা ম্যাপের মতো, অর্থাৎ মানচিত্রের মতো হয়ে গেছে ফেটে গিয়ে তার গালগুলি। তো দুই গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, দুই গালকে থাবড়া, দুই গালে যেন চর মারলে পর কী হয়ে যায়, লাল হয়ে যায়, এরকম গালগুলি তার লাল ছিল, তো পরিষ্কার। কিন্তু কার এমন বুকের পাঠা, কে থাবড়া মারবে? বুকের পাঠা মানে অর্থাৎ সাহস, এমন সাহস কার আছে যে তার গালগুলিকে কি করবে, এমন ভাবে সে থাবড়া দিবে। রুজুও তো মাখবার কথা নয়, রুজু, রুজু অর্থাৎ মানে গাল রাঙা করা প্রসাদনী, রুজুও তো মাখবার কথা নয়, অর্থাৎ এই গাল লাল করার প্রসাদনীও তার মেখে এরকম লাল করার কথা নয়। পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াস্কি, তার পরনে ছিল কি, সিলোয়ার কুর্তা ওয়াস্কিট, একটা পাজামা আর একটা কি ছিল, বড় জামা, আর একটা ওয়াস্কিট মানে একটা কোট, এরকম বড় একটা কোট তার পরনে ছিল। ঠোঁট দুটি দেখতে পেলুম না, সেই যে প্রথম দিন ঘরে ঢুকি কার্পেটের দিকে সে নজর দিয়ে দাঁড়িয়েছে, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। ওই যে সে মনিবের, অর্থাৎ মনিবের কাছ, লেখক ছিল মনিব আর সে ছিল চাকর, সে মনিবের কাছে আশায় সে করছে, সে কার্পেটের দিকে যে নজর দিয়েছে সেখান থেকে সে চোখ উঠিয়ে তার দিকে আর তাকায় নেই, তাই চোখগুলির সে আকার বুঝতে পারেনি লেখক। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানে নাকি এরকম একটি কুসংস্কার আছে, অর্থাৎ গুরুজনদের দিকে তাকাতে নেই, এ ধরনের একটা কুসংস্কার আছে, বিদায় সে গুরুজনদের দিকে চোখ তুলে তাকায় নেই, তাই তার চোখ দুটির আকৃতি লেখক বুঝতে পারেনি। তো এ পর্যন্ত আমি আজকের পাঠ বিশ্লেষণের এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি আবার এরপর থেকেই আলোচনা শুরু করব। এই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা এইটুকু মনোযোগ সহকারে পড়বা এবং বোঝার চেষ্টা করবা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।